স্টাডি করতে যাচ্ছি স্যার লেট আস স্টার্ট আর কথা না স্যার কথা না শুরু করছি স্ট্রাকচার অফ হিউম্যান এয়ার তাই আমরা অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ হিউম্যান এয়ার তো আমরা তো জানি যে এয়ারের তিনটা পার্ট এক্সটার্নাল এয়ার মিডল এয়ার ইন্টারনাল এয়ার ডিয়ার স্টুডেন্টস এক্সটার্নাল এয়ার এন্ড মিডল এয়ার এই দুইটাকে আমরা বাংলায় বলি বায়ুপূর্ণ ইন ইংলিশ এয়ার ফিল্ড বাট ইন্টারনাল এয়ার যেটা আছে যেটা আমাদের মেইন পার্ট যেটা দিয়ে আমাদের হিয়ারিং প্লাস বডির ব্যালেন্স মেনটেন করা হয় ওই পার্টটাকে আমরা বলবো ইন্টারনাল এয়ার আর ওটাই মেইনলি এয়ারের সব কাজ মেনটেন করছে এবং অবভিয়াসলি ওই জায়গাটা লিকুইড ফিল্ড অথবা ফ্লুইড ফিল্ড তাহলে এক্সটার্নাল এয়ারে যাচ্ছি স্যার খেয়াল করো জি স্যার ড্র করতে হবে কেন কি সমস্যা বুঝলাম না আমি তো মোটামুটি অনেক সিম্পলিফাইড ওয়েতে ডায়াগ্রামগুলো ড্র করি আমি তো স্যার কমপ্লেক্সিটিগুলো আরো যে পার্টগুলো সেগুলোকে অ্যাভয়েড করে খুব সিম্পল ওয়েতে ড্র করে বুঝাই আচ্ছা বইয়ের মধ্যে একটা থেকে একটা যে ছবি তো বইগুলো তো আমি ক্লাসেগুলো ফলো করলে তো হয় ক্লাসগুলো তো ভালো করে ফলো করবে না ভাই তুমি মেডিকেল ঠিক সিলেবাস আমরা দিবা শেষ করছি বোর্ডে তাকাও স্যার ব্ল্যাক মার্কার দিয়ে যতটুকু ড্র করা হয়েছে এটাই হচ্ছে এক্সটার্নাল এয়ারের আমরা যে পার্টটা দেখতে পাই আমাদের আউটসাইডে কারের এই যে কার্টিলেজ মেড যে স্ট্রাকচারটা আছে এটাকে আমরা বলবো পিনা বা অরিকল তাহলে এই স্ট্রাকচারটাকে তুমি লেবেল করবা পিনা অথবা অরিকল হিসেবে অরিকল ডিয়ার স্টুডেন্টস এর পরের যে রিজিয়নটা দেখতে পাচ্ছ যে রিজিয়নটাতে আমরা কটন বাদ ঢুকিয়ে চরকির মতো ঘুরাই সেই রিজিয়নটা হচ্ছে এই রিজিয়নটা এটার নাম হচ্ছে পুরো এই এতটুকু রিজিয়নটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি মেটাস এক্সটার্নাল অডিটরি মেটাস এরপরে কানের যে পর্দা যেটাকে আমরা এয়ার ড্রাম বলি সেটাকে দেখতে পাচ্ছ এয়ার ড্রামকে আরো অনেকগুলো নামে ডাকা হয় লাইক টিম্প্যানিক মেমব্রেন অথবা টিম্পেনাম এই নামগুলোতেও ডাকা হয় তো তোমরা চাইলে এয়ার ড্রাম না লিখে টিম্পেনাম লিখতে পারো অথবা টিম্প্যানিক মেমব্রেন যে কোনো একটা লিখতে পারো Up to this, the portion that I have drawn by black marker, this is external air. এখন ড্র করতে যাচ্ছি স্যার মিডল এয়ার কে বাই রেড মার্কার লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস এয়ার ড্রামের সাথে একটা বোন কানেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছি এই বোনটার নাম হচ্ছে ম্যালিয়াসের সাথে কানেক্টেড অবস্থায় আছে ইনকাস দেন ইনকাসের সাথে কানেক্টেড থাকবে আমাদের বডির সবচেয়ে ছোট বোন স্ট্যাপিস ইজ দ্য স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি আমাদের বডিতে যে 206টা বোন আছে 206 নাম্বার অফ বোন আছে তার মধ্যে সবচেয়ে ছোট বোনটার নাম হচ্ছে স্ট্যাপিস দিস ওয়ান এই যে এটা একটা বোন এটা নাম স্ট্যাপিস যদিও আমি অনেককে দেখতে পাই যে প্রনাউন্সিয়েট করে স্টেপস নো স্যার স্ট্যাপিস ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস ওকে স্যার এবার আসো এইটাকে এনসার্কেল করে একটা পকেট ড্র করতে হবে লুক এট মি লুক এট বোর্ড
এই যে একটা পকেট। তুমি যখন স্ট্যাপিসের সামনে আসবা এখানে একটা ওভাল শেপের জানালা দিবা, এটার নাম হচ্ছে ওভাল উইন্ডো অথবা ফেনেস্ট্রা ওভালিস। তার নিচে গিয়ে একটা রাউন্ড উইন্ডো ড্র করবা, এটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা অথবা রাউন্ড উইন্ডো। দেন এটাকে তুমি আস্তে আস্তে ন্যারো করে একটা টিউব বানাবা, এই টিউবটা গিয়ে ওপেন হবে ফ্যারিংসে। কোথায়? ফ্যারিংসে। এই টিউবটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব। তাহলে এটার নাম ফেনেস্ট্রা, আমি জাস্ট এফ ও লিখলাম, ফেনেস্ট্রা ওভালিস। আর এটার নাম হচ্ছে এফ আর, ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা মানে ছিদ্র, অ্যাপারচার। স্যার এটা কি ইনকাস? ইনকাস, ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস। তাহলে মিডল এয়ারটাকে সম্পূর্ণভাবে ড্র করা হলো রেড মার্কার দিয়ে, এবং এখানে আমরা তিনটা জিনিস পাচ্ছি। এক নাম্বার হচ্ছে অসিকলস, দুই নাম্বার হচ্ছে উইন্ডো, তিন নাম্বার হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। সময় 30 সেকেন্ডস। এরপর এখানে ইনকাস আর স্ট্যাপিস কি জয়েন্ট আকারে আছে? অবশ্যই জয়েন্ট আকারে আছে, এটা লিভার সিস্টেম ফর্ম করেছে। ড্রয়িং শেষ করো। এবার আমি গ্রিন মার্কার নিব, গ্রিন মার্কার দিয়ে ড্র করব স্যার ইন্টারনাল এয়ার। এখানে একটু বলে রাখি স্যার, এই যে দুইটা পার্ট ড্র করলাম, এক্সটার্নাল এয়ার এন্ড মিডল এয়ার, এই দুইটা কিন্তু এয়ার ফিল্ড, এবং এই দুইটা চেম্বারের মধ্যে ব্যারিয়ার হিসেবে কাজ করছে কানের পর্দা। পার্টিশনটা কে? কানের পর্দা, টিম্পেনাম বা টিম্পেনিক মেমব্রেন বা এয়ার ড্রাম। যখন আমাদের কফিং হয়, সর্দি কাশি হয়, তখন এই ইউস্টেশিয়ান টিউবের মুখে কফ জমে যায়। কফ জমে এটাকে কি করে দেয়? ব্লক করে দেয়। তখন আমাদের কানে এয়ার ইমব্যালেন্স, মনে হয় একটা কান কি হয়ে আছে, বন্ধ হয়ে আছে, এরকম ফিল করি না স্যার? তার মানে যখন এই টিউবটা যে কোনো ভাবে হোক ব্লকেজ হয়ে যাবে, তখন আমাদের এই কান বন্ধ হওয়া, কান ভারী হয়ে আসা, ইমব্যালেন্স হয়ে যাবে। তার মানে ইউস্টেশিয়ান টিউবের কাজ কি? এক্সটার্নাল এয়ার আর মিডল এয়ারের মধ্যে এয়ারকে কি করবে? ব্যালেন্স করবে, এয়ার ব্যালেন্স। তাহলে ইউস্টেশিয়ান টিউবের কাজ কি? এক্সটার্নাল এয়ার আর মিডল এয়ার দুই দিকে এয়ারকে কি রাখা? ব্যালেন্স অবস্থায় রাখা। স্যার এটা প্রেসারও মেইনটেইন করা হয়? হ্যাঁ, প্রেসারও মেইনটেইন করে, ব্যালেন্স মেইনটেইন করে, মানে কাইন্ড অফ প্রেসারও সে ঠিক করে অ্যাডজাস্ট করে। ওকে স্যার, এবার চলে আসো ইন্টারনাল এয়ার। এটা সিগনিফিক্যান্ট, একটু বোর্ডে তাকাও সবাই, সবাই বোর্ডে তাকাও। ঠিক এখান থেকে ড্র করবা, এই দেখো, আগে দেখো স্যার, সবাই দেখো, ইন্টারনাল এয়ারটা ড্র করতে অনেকেই পারে না স্যার। দেখো এখান থেকে ড্র করবা, জাস্ট একটা শামুকের শেল, ঠিক আছে? এইখান থেকে জাস্ট এটাকে এভাবে কানেক্ট করে দিবা, হয়ে গেল। যে পোরশনটা তুমি ড্র করছো এটার নাম হচ্ছে, যা ড্র করা হয়েছে সোফার, এই পোরশনটার নাম হচ্ছে ককলিয়া। ককলিয়া। সকাল আজকে ক্লাস করলাম না যে তোমরা অনলাইনে? না, মানে এখন আর মারার এইজ নাই, এখন ভোতা হয়ে গেছে সব। কি বলছে আপনাকে দেখতে এখন ইয়াং লাগে? না না না, ওটা না, মানে আমি আবার কোনো কিছু কথা বলতেছি না, আমি বলতে যাচ্ছি যে এখন তোদের যে ওভারঅল অ্যাটিটিউড, তোদেরকে মানলেও কোনো এখন স্যাপ ব্যাথ নাই। সহজ হিসাব হচ্ছে এইটা। মাত্র আবার না হলে কোনো এই যে নক দিচ্ছি, কয়েকটা মাত্র স্টুডেন্ট, 10 জন আছে, ক্লাস করছে কয়জন, অনলাইনে কারা কারা ছিল? সবাই কয়জন ছিল? 10 জন, হ্যাঁ 11, সব 12 জন দেখছিলাম। আমি কি বলতাম স্যার, তোমাদের জন্য আফসোস লাগে। তোমাদের সঙ্গে একদম পিক আওয়ারে ক্লাস দিল, যা এক অফ পিক আওয়ারে ক্লাস দিল, কোনো মানে স্যাট ব্যাথ নাই। আসেন স্যার, আজকে সেকেন্ড লাইন অফ ডিফেন্সটা পুরো শেষ করাইছি। সেকেন্ড লাইন অফ ডিফেন্স এই ক্লাসগুলো একটু দেখো,
ঠিক আছে, এগুলা কারণ এই ক্লাস আলটিমেটলি এই ক্লাসগুলো না করলে তোমরা দেখো না তো স্যার ক্লাসগুলো এত বলার পরও তোমরা এত ব্যস্ত, আমার খুব খারাপ লাগছে। এই যে 84টা হইলো, আমি তোমাকে বললাম যে ক্লাসটা একটু দেখার জন্য। ভালো ভালো স্টুডেন্ট এই 10-এ এমসিকিউতে পাস পাইছে, এটা মেনে নেওয়া যায়? ক্লাসটা দেখলেও হইতো, এই ক্লাসটা দেখে না, কত পাইছিস তাহলে? 10 এরকম হওয়া উচিত, 10, 9, 8 এরকম পাওয়া উচিত। 10-এ ভালো স্টুডেন্ট 10-এ 4 পাচ্ছে, 5 পাচ্ছে, এটা মেনে নেওয়া যায়? ভিডিও একটাও দেখি না বললেও পারতি তুই, এটা বলা কি দরকার ছিল? যা আর কিছু বলবো না, অদ্ভুত। ওদেরকে নিয়ে আর কিছু বলবো না, যেমনে ভালো লাগে এমনি করবা। আচ্ছা, এবার আসো ব্লু মার্কার দিয়ে ড্র করব। শোনো, এটা হচ্ছে হিয়ারিং পার্ট। এই কথা শোনো, ককলিয়া পার্টটা কিসের জন্য? হিয়ারিং এর জন্য। সরি, গ্রিন মার্কার ইউজ করি। এই পোরশনটা হচ্ছে শোনার জন্য, কানে শোনার জন্য, হিয়ারিং। এবার আসো ব্লু মার্কার দিয়ে যে পোরশনটা ড্র করব এটার নাম, এটা হচ্ছে আমাদের বডির ব্যালেন্সিং অর্গান। এটাকে একসাথে বলে ভেস্টিবিউলার অ্যাপারেটাস। কি বলে? এটা তিনটা অংশ। এক নাম্বার পার্ট আমি ড্র করতেছি, তোমরা একে একে খেয়াল করো। একটু হরাইজন্টাল করে ড্র করবা, এরকম একটা স্ট্রাকচার। বোর্ডে তাকাও সবাই। এই স্ট্রাকচারটাকে লেবেল করবা অ্যাজ ইউট্রিকুলাস। আগে একটু দেখো, ড্র করিও আগে দেখো। ইউট্রিকুলাসের নিচে ঠিক এভাবে করে কিছুটা হরাইজন্টাল করে ড্র করবা, আরেকটা পার্ট কানেক্ট করাই দিবা এটাকে। এটার নাম হচ্ছে স্যাকুলাস। স্যাকুলাস, স্যাকুলাসকে কানেক্ট করাই দিবা কার সাথে? ককলিয়ার সাথে। ঠিক আছে, হয়ে গেল। এখানে একটু ফারো ক্রিয়েট করা দরকার যাতে বোঝা যায় এখান থেকে একটা ডার্ক অ্যারাইজ করছে। ওকে স্যার, এবার আসো ইউট্রিকুলাস থেকে গ্রো করবে তিনটা সেমি সার্কুলার ক্যানেল। কোথা থেকে গ্রো করবে? ইউট্রিকুলাস থেকে। এই দেখো গ্রো করাচ্ছি। যেখান থেকে স্টার্ট হইছে সেখানে এসে আবার এন্ড হইছে। ঠিক আছে, এভাবে করে এখান থেকে তুমি টোটাল কয়টা রিংকে গ্রো করাবা? তিনটা সেমি সার্কুলার ক্যানেলকে গ্রো করাবা। হয়ে গেছে। এই ব্লু মার্কার দিয়ে যে পুরো অংশটা ড্র করছি, এটা ব্লু না, গ্রিন থেকে আসে। আসুন স্যার, এই পুরো অংশটার নাম হচ্ছে along with 3 semicircular canal, এই পুরো অংশটার নাম কি? ভেস্টিবিউলার অ্যাপারেটাস। অ্যাপারেটাস এটা কি করবে আমাদের বডি? ব্যালেন্স। এটা ব্যালেন্সিং পার্ট। ব্যালেন্স। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি ড্র করব ব্ল্যাক মার্কার দিয়ে নার্ভকে। এখান থেকে যে নার্ভগুলো গ্রো করবে, আমি জাস্ট ডট ডট লাইন দিয়ে বুঝাই, এখান থেকে একটা নার্ভ গ্রো করবে। ঠিক আছে স্যার, এই নার্ভটার নাম হবে ভেস্টিবিউলার নার্ভ। কি হবে? ডিয়ার স্টুডেন্টস, ককলিয়া থেকেও একটা নার্ভ গ্রো করে ভেস্টিবিউলার নার্ভের সাথে গিয়ে একত্রিত হবে। তাহলে এই নার্ভটার নাম কি হওয়া উচিত? ককলিয়ার নার্ভ। ভেরি গুড, ককলিয়ার নার্ভ। ডিয়ার স্টুডেন্টস, এই দুইটা নার্ভ একত্রিত হয়ে একটা বড় নার্ভ ক্রিয়েট করবে। এটার নাম কি হবে? ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। কি হবে? এটাই হচ্ছে অডিটরি নার্ভ। তাহলে অডিটরি নার্ভের আরেকটা নাম কি? ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। করো এতটুকু আগে। ড্র করো, এরপরে বাকি পোরশনগুলো বুঝিয়ে দিব।
তাহলে এতটুকু ড্র করা মানে এয়ারের স্ট্রাকচার হয়ে গেছে। এয়ারে এ টু জেড মেজর যা কিছু আছে, মাইনর না, মেজর যা কিছু আছে সবগুলাকে তুমি মার্ক করে ফেলছো। Sir, you are about special cell. স্পেশাল Cell. I don't know. সেন্সরি সেল আছে না, কোনো সেল নাই, সেন্সরি হেয়ার সেল পাবে। তাহলে ইউট্রিকুলাস, স্যাকুলাস, 3 সেমি সার্কুলার ক্যানেলস, এই সবগুলো মিলে কে ভেস্টিবিউলার অ্যাপারেটাস। ওকে, জাস্ট একটা মিনিট ওয়েট করব, এরপরে আমরা ডেসক্রিপশনে চলে যাব শীট ওয়াইজ। আবার বলছি, এখানে ইন্টারনাল এয়ারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং যা কিছু এখানে মেকানিজম সবকিছু কাকে ঘিরে, ইন্টারনাল এয়ারকে ঘিরে। একটু পরে দেখাবো স্যার, আমাদের সব মেকানিজম এখানে ইন্টারনাল এয়ারকে ঘিরেই রান হবে। এবং আবারও বলে রাখছি, ইন্টারনাল এয়ার কিন্তু ফ্লুইড ফিল্ড বা লিকুইড ফিল্ড, এখানে কোনো এয়ার ফিল্ড ভ্যাকেন্ট চেম্বার থাকবে না, কোনো জায়গাতেই থাকবে না। যা ড্র করা হয়েছে ইউট্রিকুলাস, স্যাকুলাস, 3 সেমি সার্কুলার ক্যানেল, ককলিয়া, সব জায়গাতে ফ্লুইড আছে। তো আমি এবার ফ্লুইডের ডেসক্রিপশনে যাব, একটু তাড়াতাড়ি করো সবাই। পেজ নাম্বার, শীটের পেজ নাম্বার 30 তে যাবা। 30 তে গিয়ে টেবল ওয়াইজ স্টাডি স্টার্ট করছি। 30 নাম্বার পেজে গেছো, আমি পড়ছি স্যার, খেয়াল করো। আশা করি সব টেবিলে একটা করে হলো শীট আছে, সব টেবিলে একটা করে হলো শীট আছে। ওকে স্যার, তোসিকে একটা শীট আছে। ওকে স্যার, আমি পড়ছি, খেয়াল করো। এয়ার Air is a spatial sensory organ which at one side acts as auditory organ and on the other side controls the balance of the body. তো এটাকে এই জন্য এই যে স্ট্যাটো অ্যাকোস্টিক অর্গান বলা হয়েছে এয়ারকে। Air is situated inside the auditory capsule. আমাদের এয়ার রিলেটেড যা কিছু আছে, আমাদের বোনের ভেতরে কিছু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে বলা হয়েছে অডিটরি ক্যাপসুল। এবং এই অডিটরি ক্যাপসুল লাইক স্ট্রাকচারটা থাকবে টেম্পোরাল বোনের ভেতরে। কোন বোনের ভেতরে? টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনটা কি? এটা একটা ক্র্যানিয়াল বোনস, তোমাদেরকে শেখানো হয়েছিল। ক্র্যানিয়াল বোনসের মধ্যে দুইটা পাশের এই যে দুটো বোন, এই দুইটা বোনকে বলে টেম্পোরাল বোন, ল্যাটারাল বোনগুলোকে। তো প্রথম টেবিলটা আমি বলে ফেলছি, এজন্য এটা আমি আর কিছু বলতে যাচ্ছি না, তোমরা এট এ গ্লান্স প্রথম টেবিলটা দেখে নাও। স্যার, কালকে যে হানিকে শুট করছো নাকি টেম্পোরাল বোনটা ভেঙে গেছে? এই দেশে সবার হিসাব হচ্ছে মানে কেউ চাচ্ছে না ইয়াং জেনারেশন পলিটিক্সে আসে, কারণ ইয়াং জেনারেশন যদি পলিটিক্সে আসে, বুড়ারা পলিটিক্স করতে পারবে না স্যার। বুড়ারা করে দাও, চুইদারি করতে পারতেছে অনেক বেশি। ইয়াং তো স্যার রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং। স্যার ওরা করাপ্ট হয়ে যাবে, বুড়ারা ভালো করবে না। ওইটাই বলতেছি, ওরা যাই হোক ওই আর্গুমেন্টে যেতে চাই না স্যার। ওরা কোনোভাবে ইয়াং জেনারেশনকে দাঁড়াই দিতে পারে, কথা হচ্ছে এটা। স্যার, আজকে সকালে ফজর মনে খুশি হয়েছিলাম, কেন জানেন? বাস আমার এই ফজরের নামাজের পর মিছিল করছিল, অন্তত ফজর নামাজের ওরা করতেছে। আচ্ছা, আসো ঠিক আছে। পলিটিক্যাল ডিসকাশনে গেলেই সমস্যা, এখন না স্যার। আপনি স্যার এক্সটার্নাল এয়ার শেষ পড়া, এই যে এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইন্টারনাল এয়ার পড়তেছো। আসো স্যার, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল এয়ারটা দিকে একটু নজর দাও। অর্গান অফ ব্যালেন্স, অর্গান অফ ব্যালেন্সের আরেকটা নাম কি? ভেস্টিবিউলার অ্যাপারেটাস। ভেস্টিবিউলার অ্যাপারেটাসে কে কে থাকবে? ইউট্রিকুলাস, স্যাকুলাস, দেন ইউট্রিকুলাস থেকে গ্রো করবে কি? তিনটা সেমি সার্কুলার ক্যানেলস। আর এরপরে এই যে গ্রিন মার্কার দিয়ে শামুকের, স্নেইলের
যে শেল, স্নেইলের শেলের মতো যে স্ট্রাকচারটা ড্র করছি সেটার নাম কি? ককলিয়া। স্ল্যাশ দিয়ে কি লেখা হইছে? অর্গান অফ হিয়ারিং, অর্গান অফ হিয়ারিং। তো এর পরের যে টেবিলটা দেয়া আছে এ এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল এয়ারের কয়টা পার্ট? তিনটা পার্ট, পিনা অথবা অরিকল। সেকেন্ড কলামে আছে এক্সটার্নাল অডিটরি মিটারস, থার্ড কলামে আছে টিম্প্যানিক মেমব্রেন অথবা টিম্প্যানাম। হালকা করে একটু দেখে নাও সবগুলা, এট এ গ্লান্স একটু পড়ে যাও আর কি। এমনি শীটটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? অনেক সময় নিয়ে প্রিপেয়ার করছেন স্যার শীটটা, প্রত্যেকটা কিন্তু বোঝানো, তুমি যদি পড়তে পারো স্যার, ধৈর্য ধরে যদি পড়ো, এত ডেসক্রিপশন তুমি কোথাও পাবো না। অ্যাটলিস্ট 4টা বইকে মার্চ করে শীটটা প্রিপেয়ার করা হয়েছে। তবে একটা জিনিস ফিল করতেছি একটু স্যার, আসলে এত মোটা শীট বানায়ও লাভ নাই স্যার, কারণ স্টুডেন্টরা কিন্তু এত হাই ভলিউমের শীট পছন্দ করে না। সেটা সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করতাম কি স্যার, চ্যাপ্টারটাই বড়, আমি কত ছোট করতাম। কোন একটা এই শীটগুলো প্রিপেয়ার করা হচ্ছে তুমি একেবারে মেডিকেল পর্যন্ত পড়তে পারবা না স্যার, কিন্তু মেডিকেলে গেলে তো স্যার মোটামুটি বই জাস্ট একটা সাবজেক্টের জন্য। না ওইটা বুঝতে পারছি, অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি তোমাকে, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমার এই শীট কভার হয়ে যাবে। আসো, আচ্ছা ঠিক আছে, পেজ নাম্বার 30 পড়ছো? পেজ নাম্বার 30 পড়ছো? 31 এ আসো। ফাংশনটা আমি একটু হালকা করে বলে দেই, বোর্ডে তাকাও। অলমাইটি পিনা বা অরিকল, পিনা অর অরিকল কে এমন ভাবে প্রিপেয়ার করছেন, এটা একটা ফানেলের মতো স্ট্রাকচার। ডিফারেন্ট সাইড থেকে সাউন্ড ওয়েভটাকে সে কি করবে? সেন্ট্রালাইজ করবে। এভাবে করে অলমাইটি কাকে প্রিপেয়ার করছেন? পিনাকে প্রিপেয়ার করছে। তাহলে পিনা দিয়ে সাউন্ডটা ঢুকলো, ঢোকার পরে কোথায় চলে আসবে? এক্সটার্নাল অডিটরি মিটার। দেন সাউন্ড ওয়েভটা গিয়ে কাকে ভাইব্রেট করাবে? টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনের এই দিকটা হচ্ছে আউটসাইড আর এই দিকটা হচ্ছে ইনসাইড। আউটসাইডে এটা একটা কাপের মতো, বাটির মতো স্ট্রাকচার, তার মানে আউটসাইডটা হচ্ছে কনকেভ, ইনসাইডটা হচ্ছে কনভেক্স। সাউন্ড ওয়েভটাকে তাকে প্রচুর ভাইব্রেট করাবে। টিম্প্যানিক মেমব্রেন অথবা টিম্প্যানাম অথবা এয়ার ড্রামকে ভাইব্রেট করাবে। সেই ভাইব্রেশন রিসিভ করবে ম্যালিয়াস। এয়ার অসিকেলকে অলমাইটি এমন ভাবে প্রিপেয়ার করেছেন, সেখানে একটা লিভার সিস্টেম ফর্ম করেছে, রডসেন লিভার সিস্টেম। লিভার, সেই লিভার। প্রথমে এই তিনটা বোনকে বলা হয় সাউন্ড অ্যাম্প্লিফায়ার। তার মানে এমন ভাবে বোনগুলোকে পজিশন করানো হয়েছে, যখন ভাইব্রেশনটা ম্যালিয়াস রিসিভ করে সে ভাইব্রেট করতে থাকে। ম্যালিয়াসের ভাইব্রেশনটাকে রিসিভ করে ইনকাস, ইনকাস আরো বেশি ভাইব্রেট করতে থাকে। দেন সেখান থেকে স্ট্যাপিস, স্ট্যাপিস গিয়ে এত বেশি ভাইব্রেট করতে থাকে এবং তার সামনে থাকা যে উইন্ডোটা আছে, যেটাকে আমরা বলছি ফেনেস্ট্রা ওভালিস, এই উইন্ডোর মধ্যে কন্টিনিউয়াসলি বাড়ি মারতে থাকে। কে? স্ট্যাপিসের এই যে একটা ডিস্কের মতো স্ট্রাকচার দেখতেছো, এই ডিস্কটা গিয়ে বাড়ি মারবে। তার মানে সাউন্ড ওয়েভটাকে কোন দিকে ঢুকাই দিল? ফেনেস্ট্রা ওভালিসের ভেতরে। তার মানে এখন আমাদের জার্নি শুরু হবে কোথা থেকে? ফেনেস্ট্রা ওভালিস থেকে। চলেন শুরু করি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন স্টাডি করতে যাচ্ছি কিভাবে আমরা সাউন্ডটা শুনি, মেকানিজম অফ হিয়ারিং। চলেন স্যার শুরু করি। পেজ নাম্বার 31, এটা আপনাদের মোটামুটি পড়া হয়ে গিয়েছে। পেজ নাম্বার 32 তে আসেন সবাই। এই একটা পেজের যা ইনফরমেশন দেখতেছে, এগুলো প্রিপেয়ার করতে কত রাত যে না ঘুমায় কাটাইছি। অবশ্য সেই সময় অনেক বেশি সুযোগ ছিল, প্যান্ডেমিকের সময় কোনো কাজ ছিল না রাতে। আর যখন এরকম ডেথের নিউজ শুনতাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ওই সময়টাতে আমরা এভরিডে একটা নিউজ শুনতাম না, বিটিভির খবরের পরে যে একটা নিউজ দিত 2টার পরে কয়েকজন মারা গেছে। ওগুলো শুনে স্যার খুবই মানে ট্রমাটাইজড হয়ে যেতাম। এবং আমার রাতে যেহেতু কোনো ফিজিক্যাল লেবার হইতো না, রাতে ঘুম আসতো না। রাতে ঘুম তখনই আসবে না যখন তুমি ফিজিক্যাল কোনো এক্সারসাইজ করবা বা লেবার করবা না। এই যে হাঁটা চলাফেরা করতেছো বা টায়ার্ড হচ্ছে, এটা ঘুম আসতেছে, একদিন বাসায় 2 দিন বাসায় বসে থাকলে রাতে ঘুম আসবে না স্যার। তো এই জন্য স্যার ফিজিক্যাল এক্সারসাইজ বা মুভমেন্টটা জরুরি। 32 নাম্বার পেজ, ইনার এয়ার। ইনার এয়ারে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করে একটা জিনিস বোঝাতে চাই।
আমি এখানে দুইটা টিউব ড্র করব। প্রথমে যে টিউবটা ড্র করব এটা একটা ন্যারো টিউব। সবাইকে বোর্ডে তাকাতে হবে, শীটের পর বাদ দাও, এদিকে আসো। এই ন্যারো টিউবটার নাম হচ্ছে, টিউবের যে পর্দাটা মানে যে পর্দাটা দিয়ে টিউবটা বানানো হয়েছে, যেই ম্যাটেরিয়ালস দিয়ে টিউবটা বানানো হয়েছে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। কি বলে? মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এই টিউবটাকে ঘিরে বাইরে আবার আরেকটা বড় টিউব আছে, এটাকে বলে বোনি, বোন মেইন, এই জন্য বোন থেকে বোনি ল্যাবিরিন্থ। একটু পরে দেখবা মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভেতরে যে ফ্লুইডটা আছে তার নাম এন্ডোলিম্ফ। আর বোনি ল্যাবিরিন্থ আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের মাঝের যে জায়গাটা আছে এখানে যে ফ্লুইডটা আছে তার নাম পেরিলিম্ফ। পেরিফেরির দিকে আছে সেই জন্য পেরিলিম্ফ। ঠিক আছে, তাহলে ইনার এয়ারে কয় ধরনের ফ্লুইড থাকে? দুই ধরনের ফ্লুইড। ভেতরের দিকে সেন্টারের দিকে থাকে কে? এন্ডোলিম্ফ, আর তার বাইরের দিকে থাকে পেরিলিম্ফ। পর্দা কয়টা? দুইটা। বাইরেরটার নাম বোনি ল্যাবিরিন্থ, ভেতরেরটার নাম মেমব্রেনাস ল্যাবিরিন্থ। আসেন এবার সেটা আসেন 32 নাম্বার পেজে। ইনার এয়ার লাইন্স, আমি খুব স্লোলি যাব এবং বুঝাই যাব, তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করো। স্যার টেস্ট এক্সামের আগে একদিন দুই দিন যাই বন্ধ পাচ্ছ, যেই কলেজের স্টুডেন্ট হও না কেন স্যার, তোমার যদি আগে থেকে একটু নলেজ না থাকে, আগে থেকে বিষয়গুলো কপিতে ড্র করা না থাকে বা নলেজ না থাকে, তুমি স্যার ওই যে বারবারই একটা কথা বলতেছি যে এতগুলা শীট জাস্ট পাতা উল্টাইতে 2 দিন যাবে গা স্যার। এই জন্য আগে থেকে একটু নলেজ গ্যাদার করে রাখো, যাতে কিছুটা হইলো কোয়েশ্চেন স্যার ইজি দেয়া হয়েছে। প্রবলেমটা হচ্ছে এতগুলো টপিক তুমি যখন একসাথে পড়বা তখন মাথা হ্যাং হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লিখতে পারো তখন খুবই কম। তুমি যতই ভালো হও না কেন স্যার, যতই ভালো স্টুডেন্ট স্যার, কিছুটা হইলো মাথা হ্যাং হয়ে যাবে। এতগুলো টপিক একসাথে 12টা চ্যাপ্টার, শত টপিক স্যার, শত হাজার ইনফরমেশন। এর মধ্যে কিছু ইনফরমেশন ক্লাসে পড়াচ্ছি তোমার মাথা ক্যাচ করে রাখছে। যেমন আমি যদি বলি হেটেরো সার্কাল কডাল ফিন পাওয়া যায় কোন ফিশে? শার্কে। দেখেন কেউ না কিন্তু রেসপন্স করতেছে, মাথায় যেগুলো আছে স্যার। ঠিক আছে, এটা এরকম আর কি স্যার একজনের রেসপন্স করে যাই হোক, এখন এইভাবে করে আমরা যখন বলি যে হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে কোন নেমাটোসিস্টের ভেতরে হিপনোটক্সিন থাকে? স্টেনোটিল অথবা পেনিট্রেন্ট। ঠিক আছে, নেমাটোসিস্ট কত টাইপের? নিডারিয়াতে হাইড্রা বলি নেই তো, 23 টাইপস। দেখো মানে এটা একদম বেসিক জিনিস। আসো স্যার, একটু পড়াশোনা করো প্লিজ স্যার। এক্সামের আগে শুনো, সেশন একটা তুমি সেশন বানাও। টেস্ট ক্রিকেটে 3টা সেশন না স্যার, 30 ওভার করে তোমার স্টাডি যে ডিউরেশনটা, একদিনের যে স্টাডি ডিউরেশন, এগুলোকে একটা সেশনে ডিভাইড করো। কোন সেশনে তুমি বেশি অ্যাক্টিভ থাকতে পারো ওই সেশনেতে রাখো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। সেশন ওয়াইজ স্টাডি করো। আমি আমার লাইফে এইভাবেই স্টাডি করছি, ভাগ করে নিতাম যে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠছি 7টা থেকে 11টা পর্যন্ত একটা সেশন। এই সেশনে আমি 2টা চ্যাপ্টার শেষ করব বা একটা চ্যাপ্টার শেষ করব। হ্যাঁ, চ্যাপ্টার তুমি শেষ, সবগুলো চ্যাপ্টার রিভাইজ করতে পারতেছো না, স্বাভাবিক, সবগুলো পারবা না। প্রথমবারে তুমি 12টা চ্যাপ্টার পড়তে যাচ্ছ, না পারারই কথা। 12টা থেকে তুমি 9টা চ্যাপ্টার ভালো করে পড়ো না, 9টা ভালো করে পড়ো। আমি তো এটা বলে দিব যে কোন চ্যাপ্টার থেকে এ বি আসবে, কোন চ্যাপ্টার থেকে সি ডি আসবে, এটা অ্যাটলিস্ট আমি তোমাদেরকে ফাইনালি বলে দিব। স্যার আপনি কি ওই পর্যন্ত স্যার আমি কোচিং করি না, কোচিং থাকবে না। টেস্ট এক্সামের সময় স্যার গভর্নমেন্ট থেকে নিষেধ থাকবে। গভর্নমেন্ট থেকে আপনি পার্সোনালি কোচিং করতেন তখন সব স্টাডি করতেন? আমি এইচএসসি তে হ্যাঁ এই কোচিং তো করতাম না স্যার, না করে তো উপায় নেই, বাংলা ইংলিশ সবগুলো সাবজেক্টে পড়া লাগতো। এগুলো স্যার সব সময় থেকেই ছিল। কোচিং না করলে স্যার কেমন হবে? আমাদের সময় স্যার বাংলা ইংলিশ সবগুলো পড়া লাগতো, উপায় নাই স্যার, করতে তো সব সময় হয় স্যার। বদিলে এভারেজের মধ্যে কিসের বোন? আসেন স্যার এবার দেখি পড়ে দেখি কিছুটা আইডিয়া পাই কিনা। ইনার এয়ার লাইস ইনসাইড দি পেরিওটিক বোন। পেরিওটিক বোনটা হচ্ছে এই যে ব্র্যাকেটে দেয়া হয়েছে টেম্পোরাল বোনের একটা পকেট।
ঠিক আছে, এই যে বলা হয়েছে অফ অডিটরি ক্যাপসুল অফ আ স্কাল, স্কালের ভেতরে যেখানে আমাদের ইনার এয়ার মিডল এয়ার স্টে করে এটাকে আমরা বলি অডিটরি ক্যাপসুল, এবং এটা কোন বোনের পার্ট? টেম্পোরাল বোনের পার্ট। সেকেন্ড লাইনটা খুবই সিগনিফিক্যান্ট। The main part of inner ear is tubular membranous labyrinth named complex structure which remains filled up by endolymph named liquid অথবা fluid. হইছে second line. Membranous labyrinth is surrounded by bony labyrinth, bone made structure, bony labyrinth. Perilymph named liquid or fluid lies in between these two labyrinth. Understood? দুইটা মাঝে কি আছে? Perilymph. So inner ear is liquid or fluid filled. আমরা এবার এই ডায়াগ্রামটার দিকে একটু দেখবো স্যার। কোন ডায়াগ্রামটার দিকে দেখলে ভালো হয়? এই আমার দিকে তাকাও স্যার একটু। অনলাইনে যারা আছো এই ডায়াগ্রামটা, এখানে দুইটা লেয়ার দেখা যাচ্ছে, দেখো দুইটা মেমব্রেন, ভেতরে একটা অ্যারেঞ্জমেন্ট, বাইরে একটা অ্যারেঞ্জমেন্ট। দেখো স্যার, বাইরের যে কাভারিংটা সেটার নাম বোনি ল্যাবিরিন্থ, ভেতরের স্ট্রাকচারগুলো হচ্ছে মেমব্রেনাস। আমার কথা বুঝতে পারতেছো? এবার আসো এই ডায়াগ্রামটা থেকে, যে এই ডায়াগ্রামে টোটালি তার বাইরের যে কাভারটা আছে বোনি ল্যাবিরিন্থ সেটা রিমুভ করে ফেলা হয়েছে। তাহলে কাকে দেখতে পাচ্ছ? এই যে ক্যাপশন দেয়া আছে, নিচে দেয়া আছে, কি লেখা আছে বলো তো স্যার? এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ঠিক আছে স্যার, আসো আমরা এবার আমরা আজকে তো দুইটা শেষ করতে পারবো না, আজকে আমরা এই যে এখানে এই যে 32 নাম্বার পেজের যে দুইটা টেবিল আছে সেখান থেকে হিয়ারিং এর মেকানিজমটা জানবো। কিসের মেকানিজম জানবো? হিয়ারিং এর মেকানিজম। তো চলো, হিয়ারিং এর মেকানিজমের ডায়াগ্রাম হবে আবার একটা ডিফারেন্ট। আমি ড্র করছি, তোমরা দেখতে থাকো। এই যে শামুকের মতো যে শেলটা আছে, এখানে একটা কথা শোনো, শামুকের মতো যে শেলটা আছে এটা একটা মাফলারের মতো লম্বা কাপড়। এটাকে আমি কি করে রাখছি? এটাকে ফোল্ড করে রাখছি, এভাবে রোটেট করে ফোল্ড করে রাখছি। এবার এটাকে আমি কি করব? এটাকে আস্তে আস্তে কি করব? আনফোল্ড করব। মসজিদের কার্পেটগুলোকে পেঁচাই যেভাবে রাখছে ওইভাবে রাখা হয়েছে আর কি। এখন এটাকে কি করবো স্যার? আনফোল্ড করবো। তাহলে স্যার আনফোল্ড করে কি দেখা যাবে একটু দেখিয়ে আসে। তাহলে আমি এই জায়গাটা রাফ করে ফেলতেছি। ছবি তুলবা কেউ? দরকার আছে তোলার নাকি? ফ্যান ছেড়ে দিব। ফ্যানে ঠান্ডা বেশি, আওয়াজটা স্যার বিরক্ত লাগে এখন ফ্যানের। আসেন স্যার, এবার আমরা জাস্ট এই জায়গাটাকে ম্যাগনিফাই করে দেখাবো। স্যার সবাই বোর্ডে তাকাও। সবাই বোর্ডে তাকাও। স্যার ড্র করতে হবে না, বোর্ডে তাকাও আগে। তাকাচ্ছ বোর্ডে? এই যে ফোল্ডিংটা ছিল সেটাকে খুলে ফেলছি। খুলে ফেলার পরে এই জায়গাটাকে আমরা এলএস করছি। এলএস করার পরে এখানে আমরা দুইটা মেমব্রেন দেখতে পাচ্ছি। দেখো ভেতরের দিকে 1 2 এই দুইটা মেমব্রেন দেখতে পাচ্ছি। দেখছো স্যার? 1 নাম্বার মেমব্রেনটার নাম হচ্ছে রেইসনারস মেমব্রেন। রেইসনারস মেমব্রেন। 2 নাম্বার মেমব্রেনটার নাম হচ্ছে ব্যাসিলার মেমব্রেন। বেস থেকে ব্যাসিলার মেমব্রেন। এই দুই মেমব্রেনটা এন্টায়ার ককলিয়াকে তিনটা চেম্বারে ডিভাইড করেছে, এ বি সি। এর নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবিউলি। স্ক্যালা ভেস্টিবিউলি। 2 নাম্বার চেম্বারটার নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া। 3 নাম্বার চেম্বারটার নাম হচ্ছে স্ক্যালা টিম্পেনি।
টিম্পেনি। আসেন স্যার, ঠিক আছে ঠিক আছে, ওকে। এবার শুনো, 1 নাম্বার চেম্বার আর 3A চেম্বার আর C চেম্বার ইউ টার্ন দিয়ে তারা কানেক্টেড। এই ইউ টার্নড রিজিয়নটাকে বলে হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা, ঠিক আছে। A আর C তে একই রকম ফ্লুইড থাকবে এবং সেটার নাম হচ্ছে পেরিলিম্ফ। A আর C তে কে থাকবে? পেরিলিম্ফ, একই রকম ফ্লুইড থাকবে, পেরিলিম্ফ। আর বি এর মধ্যে থাকবে এন্ডোলিম্ফ। স্কেলা মিডিয়াতে কি থাকবে? এন্ডোলিম্ফ, ঠিক আছে। আসুন স্যার পড়ে দেখি, আরো আছে, আরো অনেকগুলো জিনিস ড্র করবো, আগে এতটুকু শেষ করি। পেজ নাম্বার 32, একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলের সেকেন্ড কলাম নাম্বার 2, অর্গান অফ হিয়ারিং দেখতে পাচ্ছ? অর্গান অফ হিয়ারিং এর পাশে উইদিন ব্র্যাকেটে কি লেখা আছে? সরি স্যার, cochlea, right sir. Roman 1, organ related to hearing is called cochlea. It is originated from ventral side. Ventral side মানে নিচের দিকে, lower side of কোথ থেকে? স্যাকুলাস। একটু আগে দেখো না, স্যাকুলাস এর নিচ থেকে গ্রো করছে না সে, ওকে। becomes coiled, এই ককলিয়াটা কয়েল হয় লাইক a snail's shell, শামুকের শেলের মতো, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 2, cochlea is divided longitudinally into 3 parallel canals separated by 2 membranes. Upper membrane is known as Reissner's membrane and lower one is basilar membrane. হয়েছে। Number 3, from upper to lower, these 3 canals are scala vestibuli, scala media, and scala tympani. Scala vestibuli and scala tympani are perilymph filled, but scala media is endolymph filled. At the distal end of cochlea, you know this is proximal end, আর এটা হচ্ছে distal. Distal মানে দূরে, far, center থেকে দূরে। At the distal end of cochlea, scala vestibuli and scala tympani are connected by tubular region known as helicotrema. Helicotrema. Proximal ends of both the scala vestibuli, proximal মানে ওই দিকেরটা, ওই দিক যেদিকে উইন্ডোর দিকে আছে। Proximal end of both the scala vestibuli and scala tympani are open into fenestra ovalis and fenestra rotunda respectively. নিতে পেরেছি? আমরা কিন্তু এখন কোনো মেকানিজমে যাইনি, আমরা কি নিয়ে স্টাডি করছি? স্ট্রাকচার। সো মেকানিজম রিলেটেড কিছু এখন আস্ক করিও না আমাকে, একটু স্যার পেশেন্ট থাকো, আশা করি সবগুলাই জেনে যাবা। এবার ফোন নাম্বার পয়েন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা শুরু করার আগে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমাকে যদি আস্ক করা হয় ডিএনএ বা আরএনএ এর বেসিক স্ট্রাকচারাল ইউনিটের নাম কি? রাইট, থ্যাংক ইউ স্যার, নিউক্লিওটাইড। আমাকে যখন আস্ক করা হবে লাংয়ের বেসিক স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল ইউনিটের অ্যালভিওলার। সিমিলারলি আমাকে আস্ক করা হবে যে হিয়ারিং এর বেসিক ইউনিটটার নাম কি? অ্যানসার হচ্ছে নো, অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টি ওভারঅল যেমন ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেনের জন্য এটা একটা আইডিয়াল কোশ্চেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অর্গান অফ কর্টি? এটার অ্যানসার হচ্ছে পয়েন্ট নাম্বার রোমান 4 এ। কোথায়? রোমান 4 এ। তো চলো আগে বুঝাই, তারপরে রোমান 4টা আমরা পড়বো। আসো স্যার, সবাই বোর্ডে তাকাও। 2 নাম্বার মেমব্রেনটার নাম কি বলছো? ব্যাসিলার মেমব্রেন। এই মেমব্রেনের উপরে আমি জাস্ট একটা সাইডে ড্র করব, এটা পুরো মেমব্রেন জুড়েই থাকবে যা আমি ড্র করছি। এখানে আমি কতগুলো সেলকে ড্র করছি তোমরা খেয়াল করো। সেলগুলোর ভেতরে নিউক্লিয়াসকে দিচ্ছে এবং সেলগুলোর উপর দিকে লম্বা কিছু হেয়ার গ্রো করাচ্ছে। এই সেলগুলোর নাম সেন্সরি হেয়ার সেল। এই সেলগুলোর নাম কি? সেন্সরি হেয়ার সেল। বলো
সেন্সরি হেয়ার সেল, রাইট। এই সেলগুলো অডিটরি নার্ভ, অডিটরি না, কক্লিয়ার নার্ভের সাথে কানেক্ট। প্রত্যেকটা সেল থেকে নার্ভ বা নিউরন গ্রো করছে and they merge together and create what kind of nerve? Cochlear nerve. তাহলে এখানে ব্যাসিলার মেমব্রেনকে দেখতে পাইছি এক নম্বরে কাকে বলছি? ব্যাসিলার মেমব্রেন। 2 নম্বরে সেলগুলোকে ইন্ট্রোডিউস করছি, সেলগুলোর নাম কি? সেন্সরি হেয়ার সেল। এবার দেখো সেন্সরি হেয়ার সেলের উপরে একটা পর্দা থাকবে, একটা মেমব্রেন থাকবে, এগুলোকে উপরের দিক থেকে ঢেকে রাখছে, এরকম একটা মেমব্রেন থাকবে। এই মেমব্রেনটার নাম হচ্ছে, এই কভারিংটার নাম হচ্ছে টেক্টোরিয়াল মেমব্রেন। টেক্টোরিয়াল মেমব্রেন, ঠিক আছে? টেক্টোরিয়াল মেমব্রেনের পজিশন নাম্বার 3 তে। 1 একে, 2 একে সেন্সরি হেয়ার সেল, 3 একে these 3 together creates organ of Corti। ঠিক আছে? আমি যা বলছি তা অন্য বইতে কি লেখা আছে আমার জানার দরকার নাই, আমি যা বলছি ওইটাই ফাইনাল। অনেক বইয়ে অনেক ইনফরমেশন দেয়া আছে, আমি বলেছি 3টা। কে কে স্যার? ব্যাসিলার মেমব্রেন, সেন্সরি হেয়ার সেল, টেক্টোরিয়াল মেমব্রেন together create what? Basic structural of hearing unit, যার নাম কি? অর্গান অফ Corti। 4 নাম্বার পয়েন্টে যাচ্ছি, ফুল কনসেন্ট্রেশন আমার কথায় দিবা। on the basilar membrane, basilar membrane উপরে, উপরে and inside this scala media, কার ভেতরে? scala media ভেতরে some epithelial cells are modified to form organ of Corti, the principal hearing organ, the principal hearing organ. Organ of Corti consists of, underline করবা, organ of Corti consists of number 1, number 2, number 3 টেক্টোরিয়াল মেমব্রেন। এবার পরের লাইনে টেক্টোরিয়াল মেমব্রেনকে ইন্ট্রোডিউস করা হয়েছে। the membrane which lies directly on মানে উপরে, কার উপরে? সেন্সরি হেয়ার সেলের উপরে and works as their cover, তাদের কভারের মতো কাজ করবে। ওই মেমব্রেনটার নাম কি? টেক্টোরিয়াল মেমব্রেন। then sensory hair cell of organ of Corti are connected with cochlear nerve। এতক্ষণ ধরে কি পড়লাম? স্ট্রাকচার পড়লাম। এবার যাব ফাংশনে। ফাংশনের নাম কি? মেকানিজম অফ হিয়ারিং। কত নাম্বার পেজে? পেজ নাম্বার 34 নাম্বার পেজে আসো সবাই। আমি মেকানিজমটা বুঝাই দিচ্ছি, তোমরা ফুল কনসেন্ট্রেশনটা বোর্ডে দিবা। এই পর্যন্ত কি কেউ কিছু আক্স করবা? কোনো পার্ট বুঝো নাই বা এরকম কিছু কি আছে কারো? স্যার হ্যাঁ, এটা এখানেও আছে, ছবিটা এখানেও আছে, আমি একটু দেখাই স্যার। একই জিনিস এখানেও আছে। আসলে এই যে পেজটা দেখতেছো, এখানে আসলে একটা ছবি না, এখানে অনেকগুলো ছবি। এর মধ্যে আমি ড্র করছি এটা, তাই না স্যার? এটা যদিও এখানে এতগুলো পার্ট নাই, এখানে কোনো মতে আছে। Yes, sir. Organ of Corti basic functional or structural unit? না, ফাংশনাল ইউনিট। হিয়ারিং অর্থ তখন হিয়ারিং এ আছে, মেকানিজম আছে, ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল অনেক কিছু আছে, যেমন লাংয়ের ভেতরে তুমি অ্যালভিওলাস ছাড়া কিছু পাবা না, আর তো কিছু নাই। এই জন্য তুমি অ্যালভিওলাসকে স্ট্রাকচারালও বলতে পারো, ফাংশনাল তো অবশ্যই বলতে পারো। আবার নেফ্রনকে আমাকে যদি পার্সোনালি বলা, আমি নেফ্রনকে স্ট্রাকচারাল বলতে রাজি না। কেন না? স্ট্রাকচার মানে অল ইনসাইড হোল অর্গানের ভেতরে এটা থাকতে হবে, তখন সে স্ট্রাকচারাল পার্ট হবে। নেফ্রন কি পুরো কিডনি জুড়ে আছে? মেডুলাতে কি নেফ্রন আছে? নেফ্রন কোন জায়গায় থাকে? কর্টেক্সে থাকে। আমি এই জন্য নেফ্রনকে ফাংশনাল ঠিক আছে, স্ট্রাকচারাল বলতে রাজি না, যদিও টেক্সট বুকে কি বলছে? স্ট্রাকচারাল ফাংশন বলতে বলছে। আসো স্যার, মেকানিজম নিউরনকে ব্রেনের স্ট্রাকচারাল ইউনিট হিসেবে নিউরন কি বলতে পারবা? ব্রেনের মধ্যে নিউরন সবচেয়ে বেশি পরিমাণে আছে, এর বাইরে আছে ওই যে গ্লিয়াল সেলগুলো, 4টা সেল, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ইপেন্ডাইমা। যারা নিউরনকে অ্যাসিস্ট করে আর কি, হেল্প করে।
যাবো পরের প্রশ্নে। তাহলে মেকানিজমে যাচ্ছি, ফুল কনসেন্ট্রেশন আমার কথাই দিবা। আসো, তাহলে একটু আগে আমরা মিডল এয়ারে গিয়ে থেমে গিয়েছিলাম যে মিডল এয়ারের স্ট্যাপিসটা গিয়ে বাড়ি মারতেছে কাকে? এফও কে। এফও মানে ফেনেস্ট্রা ওভালিস, তার মানে সাউন্ড ওয়েভটা কোথায় ঢুকে গেল? হ্যাঁ, ইনার এয়ারের কোন জায়গায়? স্ক্যালা ভেস্টিবিউলিতে। একটু তাকাও আমার দিকে তাকাও। এই দেখো, এটা যখন ডি তে আসবে, মেকানিজম অবশ্যই ডি তে আসবে, আর ডি তে আসার সময় তোমাকে অবশ্যই এখানে অ্যারো সাইন দিয়ে বুঝাইতে হবে, মানে সাউন্ড ওয়েভটা। তুমি মেকানিজম বোঝাচ্ছ, এখন তো স্ট্রাকচার না। অ্যারো সাইন ছাড়া যা সেটা হচ্ছে স্ট্রাকচার। কার? এইটা শুধুমাত্র কক্লিয়ার স্ট্রাকচার। বাট তুমি যখন সাউন্ড ওয়েভের মেকানিজমে যাচ্ছ, তোমার এই পার্ট ড্র করার তো এটা ড্র করলাই না, তুমি জাস্ট এখানে কাকে দেখাইলা? ডট ডট দিয়ে স্ট্যাপিসকে দেখাইলা, বা বাকি পার্টগুলো দেখাইলা। কিসের জন্য? মেকানিজম অফ হিয়ারিং এর জন্য। এই পার্টটা তখন আর লাগবে না। এখন দেখো, সাউন্ড ওয়েভটা ভেতরের যেই চেম্বার আছে সেই চেম্বারের মধ্য দিয়ে সে রান করতেছে। ভেতরের যে ফ্লুইড আছে এই ফ্লুইডের মধ্য দিয়ে সে রান করতে করতে কোন জায়গায় আসছে দেখো তো স্যার? এখন স্ক্যালা টিম্প্যানিতে আসছে। এখন কাকে বাড়ি মারতেছে বলো? সাউন্ড ওয়েভটা কাকে বাড়ি মারতেছে? ব্যাসিলার মেমব্রেনকে বাড়ি মারতেছে। স্যার দেখো, ব্যাসিলার মেমব্রেনকে যখন বাড়ি মারবে সাউন্ড ওয়েভটা, মানে ভাইব্রেট করাবে, ব্যাসিলার মেমব্রেনের উপরে কে আছে? সেন্সরি হেয়ার সেল। এই সেন্সরি হেয়ার সেলগুলো তখন কি করতে থাকবে? ভাইব্রেট করতে থাকবে, কাঁপতে থাকবে, এবং সেই কাঁপুনিটা এই যে উপরের হেয়ারগুলো আছে, হেয়ারগুলো কাকে কাঁপাবে? টেক্টোরিয়াল মেমব্রেনকেও ভাইব্রেট। এখন টেক্টোরিয়াল মেমব্রেন যখন ভাইব্রেট করবে, ওভারঅল এই টেক্টোরিয়াল মেমব্রেনটাকে অলমাইটি এই জায়গায় এই জন্য দিয়েছেন, এটা ভাইব্রেশনটাকে ইনার এয়ারে অ্যামপ্লিফাই করে। এইটা ভাইব্রেট করতেছে, এটা ভাইব্রেশনটা আবার কার উপরে এসে পড়তেছে? সেন্সরি হেয়ার সেলের উপরে। তার মানে সেন্সরি হেয়ার সেলগুলো এখন কাঁপছে, দে আর ভাইব্রেটিং। এই যে ভাইব্রেশনের কারণে তাদেরকে সেন্সরি হেয়ার সেল কেন বলা হয়েছে? একটা নরমাল সেল আর সেন্সরি সেলের মধ্যে পার্থক্য কি? একটা নরমাল সেল কোনো নার্ভ ইম্পালস বা মানে সিগন্যাল পাঠাইতে পারে না, বাট সেন্সরি সেলগুলো কি পাঠাইতে পারে? সিগন্যাল পাঠাইতে পারে। কেননা তারা কার সাথে কানেক্টেড? সেন্সরি নিউরনের সাথে কানেক্টেড। কার সাথে কানেক্টেড? সেন্সরি নিউরনের সাথে। তো এই জায়গায় আমি এবার কতগুলো ডট ডট স্ট্রাকচার ড্র করতেছি, এন্ড দিস আর নার্ভ ইম্পালস অথবা অ্যাকশন পটেনশিয়াল। এগুলোকে কোন দিকে পাঠানো হচ্ছে? কক্লিয়ার নার্ভ। দেন ইনফরমেশনগুলোকে কোথায় নিয়ে আসবে? দেন আপনি আমার আপনি আমার কথাকে শুনতে পাচ্ছেন। এটাই, পেজটা পড়ো। সবার আগে একদম ডায়াগ্রামের নিচে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা একটু পড়ো। একদম নিচে ফ্লো চার্টটা পড়ো। তাহলে হ্যাঁ বলো। এক্সট্রা সাউন্ডগুলো কি ফেনেস্ট্রার উপর? জি, বের হয়ে যায়। হ্যাঁ, হাইড্রোলিক সাউন্ডগুলো বের হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়। পড়ো আগে ফ্লো চার্টটা পড়ো। একদম এই পেজে বটম একটা ফ্লো চার্ট দেয়া আছে, বোঝার চেষ্টা করো ফ্লো চার্টটা। স্যার, ইয়েস স্যার। এখানে এন্ডোলিম্ফ কেন লিখছে? তো সেকেন্ড ইয়াটাতে যায় না, বিতে তো যায় না। না, এন্ডোলিম্ফটা থিক বেশি স্যার। এই থিকনেসের মধ্যেই এই সেন্সরি হেয়ার সেলগুলো আছে। স্কেলা মিডিয়ার মধ্যে তো এন্ডোলিম্ফ, ওই এন্ডোলিম্ফের মধ্যে স্টে করছে ওই লিফ্লুইডের মধ্যেই আছে সেন্সরি হেয়ার সেলগুলো। দেখো পুরো মেকানিজমটা ধরতে পারছো কিনা? সিম্পল না স্যার। এখানে এই আই বলো বা এয়ার বলো, এগুলো কিন্তু স্ট্রাকচার বেসড কোয়েশ্চেন। স্ট্রাকচারগুলো এখানে ইম্পর্টেন্ট, মেকানিজমগুলো অনেক ইজি, মেকানিজম জটিল না স্যার এখানে। তো কোয়েশ্চেনে ইউজুয়ালি বোর্ড এক্সামের কোয়েশ্চেন বলো বা ডিফারেন্ট কলেজের টেস্ট এক্সামের কোয়েশ্চেন বলো, সেখানে দেখবা সিতে দিবে যে কোনো একটা স্ট্রাকচার, সেটা আই এর স্ট্রাকচার হইতে পারে, এয়ার এর স্ট্রাকচার হইতে পারে, সেটা সিতে দিবে। ডেসক্রিপশন বলবে না, ডেসক্রিপশন ডেসক্রাইব করতে বলবে না। কেন বলি স্যার?
ডায়াগ্রাম ড্র করতেই স্যার ঘাম ছুটে যাবে, আবার ডেসক্রিপশন দেয় না স্যার, ইউজুয়ালি একটাই দেয়, স্ট্রাকচার ড্র করে লেভেল করতে বলে, ড্র দি লেভেল ডায়াগ্রাম অফ দি অ্যাবাভ মেনশন সেন্সরি অর্গান। সেখানে আই এর কথা বললে আই বলবা, এয়ার এর কথা বললে এয়ার ডেসক্রাইব করবা, ডেসক্রাইব না ড্র করে লেভেল করবা। ডি তে গিয়ে বলবে মেকানিজম। স্যার এখানে সি তো ভিটা তো টাফ উল্টা পায় হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে একটু মেকানিজম একদম ইজি স্যার, যে স্ট্রাকচার বুঝবে তার জন্য মেকানিজম কোনো ফ্যাক্টই না। তাহলে সাউন্ড ওয়েভটা ভাইব্রেট করাবে ব্যাসিলার মেমব্রেনকে, ব্যাসিলার মেমব্রেন থেকে ভাইব্রেশনটা রিসিভ করবে সেন্সরি হেয়ার সেল, দেন সেন্সরি হেয়ার সেল যখন কাঁপবে তার উপরের যে হেয়ার গুলো আছে সেগুলো টেক্টোরিয়াল মেমব্রেনকে ভাইব্রেট করাবে, ভাইব্রেশন আরো ইনক্রিজ হবে এবং সাথে সাথে একই সময় কি প্রডিউস হবে, নার্ভ ইম্পালস। সেই নার্ভ ইম্পালসটা কি হবে, ককলিয়ার নার্ভ হয়ে ব্রেইনে যাবে। দেন আপনি আমার কথাকে শুনতে পাচ্ছেন, আপনার কথাকে আমি শুনতে পাচ্ছি। স্যার মেকানিজমে কয়টা পয়েন্টস লিখতে হলে কি ফিক্স নাই, এটা তুমি পয়েন্ট আকারে না লিখে প্যারা করেও লিখতে পারো, প্যারাগ্রাফের মধ্যে এক প্যারার মধ্যে সব লিখে ফেলে এটা পারো। তবে টিচাররা কিন্তু এটা লাইক করে না। পয়েন্ট যাই হোক, তুমি শিখছো প্যারাগ্রাফ আকারে, বাট এক্সামে লিখবা পয়েন্ট আকারে। ওই প্যারাগ্রাফটাকে পয়েন্ট আকারে এক লাইন করে লিখতেছে, টিচার কিন্তু এটা পছন্দ করে। ঠিক আছে স্যার, তাহলে যে কোনো বায়োলজি যে কোনো ডেসক্রিপশন এভাবে একেবারে প্যারাগ্রাফের মতো পেজের পরে পেজ না লিখে পয়েন্ট আকারে লিখে জিনিসটা টিচারদের কাছে ভ্যালু বাড়ে। এক্সামে কম লিখবা স্যার, এত বেশি বোর্ড এক্সামে লেখার কোনো মানেই হয় না। বোর্ড এক্সামে একটা মডারেট একটা স্ট্যান্ডার্ড ফলো করবা। তুমি এক্সট্রা পেজ দিচ্ছ, লুজ পেজ দিচ্ছ বোর্ড এক্সামে, এটা স্যার বাড়াবাড়ি। বোর্ড এক্সামে যে কপি দিবে 5টা সিকিউ লেখার জন্য দ্যাট ইজ মোর দেন এনাফ। তুমি আবার এক্সট্রা পেজ নেওয়া মানে তুমি ইন্টেনশনালি লাইনগুলোকে বড় বড় করে লিখছো, তুমি ওয়ার্ড ফন্টগুলোকে বড় বড় করে লিখছো, এটা হওয়ার কথা না। আমরা তো বোর্ডে লাস্ট ইয়ার বোর্ড এক্সামে ডিউটি দিলাম, এতগুলা পেজ স্যার, এইখান থেকে আবার লুজ পেজ নেয়। তো যারা লুজ পেজ নেয় আমি ওদের টপিকগুলো জাস্ট দেখি এত বড় বড় করে লিখতে স্যার, এগুলো হাস্যকর না স্টেজে এসে। এটা কি স্যার ছোট ক্লাসের স্টুডেন্ট, আপনি হায়ার সেকেন্ডারি ক্লাসের স্টুডেন্ট, টিচাররা স্যার মানে কপি দেখে বুঝে যাবে কার টেন্ডেন্সি কেমন। অনেকে দেখা যাচ্ছে খুব সুন্দর করে গুছাই লিখতেছে, এই স্টুডেন্টগুলো ভালো মার্কস পাবে। পেজ সবগুলো লাগেও না, লাস্টে 5-7 পেজ খালি পড়ে আছে। এত মোটা একটা খাতা স্যার, 5টা সিকিউর জন্য এত লেখা লাগে। শুনো, ফার্স্ট পেজে 1 and 2 মার্কসের কোশ্চেনের অ্যানসার হয়ে যায় যে লিখতে জানে। এত ব্রড করে লেখার কোনো মানে হয় না। ব্রড করে লিখলে মার্ক বেশি দিবে, কে বলছে স্যার? এটা কি স্যার ইয়ে নাকি, বিজিএস নাকি, বাংলা রচনা নাকি স্যার? টু দি পয়েন্ট লিখবেন, টিচার টু দি পয়েন্ট পড়বে স্যার, টিচার পড়ে স্যার, এটা মনে হয় টিউটোরিয়াল ক্লাসে টিচার কপি করেছে, কপি পড়ে। তো অনেক আগে কোথাও একবার বোর্ড এক্সামের কপি স্টুডেন্ট লিখছে স্যার, লেখাগুলো স্যার ইররিলেভেন্ট। আমি তাকে মার্কস দিতে পারতেছি না, আমি মানে তাকে পাস মার্ক দিতে পারি নাই স্যার, বোর্ড এক্সাম পাস মার্ক দিতে পারি নাই। আমি যখন কপি সাবমিট করতে গেছি, আমার যিনি হেড এক্সামিনার আছেন উনি বলেন স্যার ও তো লিখছে, আপনি ওকে পাস করাইলেন না? জানি সরি স্যার, আমি পাস করাইলেন না যে মানে স্যার বুঝলাম না। না মানে ওকে নাম্বার দিলেন না যে, নাম্বার স্যার আপনি আমার পক্ষে স্যার নাম্বার দিতে পারতেছেন, আপনি মিলাই দেখেন স্যার, কোয়েশ্চেনের সাথে অ্যান্সারের কোনো মিল নাই স্যার, লিখতে পারি এগুলো অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট, আমি মার্ক দিতে পারতেছি না, সরি স্যার। আমি যদি ওকে পাস করাই স্যার, একটা মানে উইক একটা স্টুডেন্টকে আমি তুলে দিচ্ছি, যেটা কোনো দরকার নেই, সে পড়াশোনা করে পাস করবে। তারপর আমি কপি, স্যার স্যার আমাকে খুব জোরাজোরি করছে, আমি বললাম সরি স্যার, আমার পক্ষে সম্ভব না, আমার পেন থেকে যা মার্কস বাড়িয়েছে দ্যাট ইজ ফাইনাল। আপনি হেড এক্সামিনার, আপনার ক্ষমতা আছে, আপনি ওকে মার্কস দিয়ে পাস করাইলে আপনি উনি পাস করাইলে কিন্তু উনার সিগনেচার দেওয়া লাগবে স্যার, উনি পাস করাইছে, বাট আমি পাস করাই স্যার, আমার সিগনেচার এসে পাস করেন। এরপর আমি জানি না, আমি কপি বিভাগে চলে আসছে, উনি কি করছে এটা আমি জানি না, জানার চেষ্টাও করি নাই স্যার। বাট স্টুডেন্টের লেখার প্যাটার্ন ভালো ছিল না, যদিও সে অনেক লিখছে, বাট লেখাগুলোর সাথে অ্যান্সারের কোনো সম্পর্ক নেই। এগুলো মাথায় রেখে তোমার আগে স্যার। এরপর থেকে ভালো হয়েছে, এরপর থেকে আমি কোনো বোর্ডের কপি টপি পাই না, আমার এগেইনস্টে কমপ্লেইন করা হয়েছে, আমি ফেল করে দিচ্ছি, ফাইন দিও না, বোর্ডের কপি চেক করা একেবারে এমন। আমি এগুলো ডিসলাইক করি স্যার, বোর্ডের যে কোনো অ্যাক্টিভিটি আমি এখন ডিসলাইকই করি, আসলে বরঞ্চ আমি চেষ্টা করি কেমনি এটাকে অ্যাভয়েড করা যায়। টিচাররা তো সবাই জাস্ট একবার করে বোর্ডের কপি চেক, জাস্ট এটা দেখানো লাইফে একবার করছে, চেক না করলে কি আসলে স্যার কিসের এক্সপিরিয়েন্স, সবার অনেক কিসের এক্সপিরিয়েন্স পাবে, কিসের এক্সপিরিয়েন্স ভাই? তোমাকে 7 দিনের মধ্যে 300 কপি চেক করতে হবে, এটা কি কথা? 7 দিনে 300 কপি কেমনে চেক করব? একটা জন্য কত করে দেয়? একটা কপি 50 টাকা 60 টাকা করে দেয় একটা কপি।
এখন কিছু আপনাদেরকেও দিয়ে দিয়ে টাকা লাগবে আমি এখন করি না স্যার এটা না স্যার এটা যে কি মেন্টাল স্ট্রেস যায় একটা স্টুডেন্ট লাইফ তোমার হাতে স্যার তুমি কবিতা যেমন ভাবে কাটতে পারো না যে ভালো লাগছে তাকে ওইভাবে এসে ইভালুয়েট করাইতে পারে তাকে স্যার এটা তো আপনি বলতেছেন কিন্তু যারা ওটাই বলতেছি আমি এই জন্য আমি হ্যাঁ বানাই লিখতে স্যার লেখা পড়তেছে না আমি তো পরে মানুষ দিচ্ছে স্যার কিছু তো আছে পরে মানে জাস্ট হ্যান্ডরাইটিং দেখে আমাদের ওইটা হবে না স্যার না হয় না স্যার তো যদি তোমাদের আইডিয়া এটা বাংলাতে হয় সায়েন্সের যেটা হয় না স্যার সায়েন্সের সাবজেক্টগুলোতে অবশ্যই টিচার পড়ে স্যার কে বলছে এটা? একটু হইলেও পড়বে দুই একটা কোয়েশ্চেন দেখেই তো সে স্টুডেন্ট সম্পর্কে আইডিয়া করে ফেলতে পারবে সে কোন ক্যাটাগরির স্টুডেন্ট তো মোস্টলি আইডিয়া করতে থাকি বেশি তো সবার আগে তো যাই হোক স্যার আজকে আমরা এই পর্যন্তই রাখলাম অল দি বেস্ট আমরা নেক্সট ক্লাসের পর থেকে স্টার্ট করবো অ্যান্ড নেক্সট ক্লাস